রাত যত বাড়ছিল তার সাথে ঝড় বৃষ্টির প্রকোপ বেড়েই চলেছে। গ্রামের রাস্তাঘাট বন্যার জলে বন্ধ হয়ে গেছে। গ্রামের ওই মটেলটা থেকে সেই লোকটা পালিয়ে যাচ্ছিল প্রাণপণে, কিন্তু অনেক দূর চলে যাওয়ার পরেও সে দেখে ঘুরে ফিরে আবার সেই মটেলটা সামনে চলে এসেছে, যেখানে একের পর এক মৃত্যু হচ্ছিল অদ্ভুতভাবে। কারোর মুখে বেসবল ব্যাট ঢুকিয়ে মারা হচ্ছিল, তো কারোর কাটা মুন্ডু ওয়াশিং মেশিনের ভেতর থেকে পাওয়া যাচ্ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসটি স্টোরি। একের পর এক মানুষ অদ্ভুতভাবে একটা গ্রামের একই জায়গায় আশ্রয় নিতে আসতে থাকে ঝড়ের রাতে। আর অদ্ভুতভাবেই এই মানুষগুলোর জন্মদিন, জন্মের তারিখ একই। কিভাবে সম্ভব? টুইস্ট কাকে বলে আজ বুঝতে পারবে ভিডিওটা দেখার পর। মাথায় ঘুরতে থাকা একটা সেরা সাসপেন্স থ্রিলার এএসটি স্টোরি প্রেজেন্টস আইডেন্টিটি। মুভি শুরু হয়, একজন ডাক্তারকে দেখা যায়, ডাক্তার মল্লিক। ইনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, একজন মানসিক রোগী যার নাম ম্যালকম রিভার্স। তার একটা ভয়েস রেকর্ডিং শুনছিলেন উনি। ম্যালকম তখন ছোট, তার মা একজন পতিতা ছিলেন। একদিন তার মা হোটেলের বাথরুমে ম্যালকমকে আটকে রেখে পালিয়ে যায়, এবং এই ঘটনার কারণে ম্যালকমের ওপর ভয়ঙ্করভাবে মানসিক চাপ পড়ে, এবং মানসিক চাপ এতটাই পড়ে যে নিজের জন্মের প্রতি তার ঘেন্না ধরে যায়। তাই নিজের জন্মদিনে অর্থাৎ 10th মে 1998 সাল এই তারিখে ম্যালকম একটা অ্যাপার্টমেন্টে 6 জন মানুষকে ভয়াবহ এবং নিষ্ঠুরভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের দায়ে পরদিন ম্যালকমকে ফাঁসির সাজা দেওয়া হয়। কিন্তু ঠিক এই সময়ে হঠাৎ আরেকটা নতুন প্রমাণ পাওয়া যায়। ম্যালকমের লেখা কিছু ডায়েরির কেস ফাইলের মধ্যে পাওয়া যায়। সেগুলো পড়ে ডক্টর মল্লিক বুঝতে পারেন যে ম্যালকমের লেখাগুলো খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর। কি লেখা ছিল ম্যালকমের সেই ডায়েরিতে? যেহেতু পরদিন ফাঁসি হবে, তাই সেই দিন রাতেই ম্যালকমের জন্য এক বিশেষ আদালত বসানো হয়। ম্যালকমের লয়ারের যুক্তি ছিল ম্যালকমকে ফাঁসি দেওয়া ঠিক হবে না, কারণ ম্যালকম মানসিকভাবে অসুস্থ এবং তার ডায়েরিতে যা যা লেখা আছে তা খুবই ভয়ানক এবং যে কোনো মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কি লেখা ছিল ডায়েরিতে পরে জানা যাবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় উঠেছে, দৃশ্য পাল্টায়। বৃষ্টি এখানেও। একটা ঝড়ের রাত, ঘন অন্ধকার। একটা মোটেল দেখানো হয়। মোটেলের মালিক ল্যারি আরাম করে টিভি দেখছিল। হঠাৎ কোত্থেকে একটা লোক এক রক্তাক্ত মহিলাকে নিয়ে দৌড়ে মোটেলের ভেতরে ঢুকে পড়ে। আতঙ্কিত গলায় বলে, একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, দয়া করে কোনো ডাক্তার ডাকতে সাহায্য করুন। লোকটার নাম জর্জ, আর তার কোলে থাকা মহিলাটার নাম অ্যালিস। মহিলাটা তার স্ত্রী। এরপর দেখা যায় এই দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল। জর্জ আর অ্যালিস তাদের সন্তান, যার নাম টিমি। তারা এক ঝড়ের বিকেলে গাড়ি করে কোথাও যাচ্ছিল। হঠাৎ তাদের গাড়িটা খুব জোরে ঝাঁকুনি খায়। সবাই এক মুহূর্তের জন্য থমকে যায়। জর্জ গাড়ি থেকে নেমে দেখে রাস্তার মাঝখানে একটা হিল জুতো পড়ে আছে। সেই জুতোর উপর দিক দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ায় গাড়ির চাকাটা লিক হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, রাস্তার মধ্যে এই হিল জুতোটা পড়ে আছে কেন? আপাত দৃষ্টিতে দেখতে গেলে এটা খুব সাধারণ প্রশ্ন, একটা জুতো রাস্তাতে পড়ে থাকতেই পারে। কিন্তু মুভিটাই এরকম, প্রতিটা জিনিস কেন ঘটছে সেটাও দেখানো হয়েছে অনেকটা পেঁচিয়ে। আমি সোজা করে বুঝিয়ে দিচ্ছি। তো এই হিল জুতোটা কি করে এলো রাস্তার মধ্যে? এক সুন্দরী বেশ্যা যার নাম নেভাদা, সে লাস ভেগাস শহর ছেড়ে ফ্লোরিডা শহরে একটা কমলার বাগান কিনতে যাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে সে নিজের ব্যাগ খুলছিল, এবং ঠিক সেই সময় ঝড়ের হাওয়াটা একটু বেশিই চলে আসে। ব্যাগ থেকে অনেক জামা কাপড় পড়ে যায়, এবং সাথে সেই হিল জুতোটাও উড়ে গিয়ে রাস্তায় পড়ে। ওই রাস্তায় পড়ে যেই রাস্তা দিয়ে জর্জ গাড়ি চালাতে চালাতে যাচ্ছিল। তো যাই হোক, জর্জ ওই ঝড় বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় গাড়ির চাকা ঠিক করার চেষ্টা করছিল। টিমি গাড়ির ভেতরে বসেছিল, আর অ্যালিস বাইরে দাঁড়িয়ে টিমির সঙ্গে খেলছিল। হঠাৎ আরেকটা গাড়ি আসে, অ্যালিসকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এই গাড়িটাতে ছিল ক্যারোলিন নামে এক অভিনেত্রী, আর গাড়িটা চালাচ্ছিল এডওয়ার্ড। এডওয়ার্ড পেশায় একজন গাড়ি চালক, কিন্তু শোনা যায় সে নাকি কখনো পুলিশ অফিসার ছিল। ক্যারোলিন নিজের ব্যাগ থেকে একটা জিনিস বের করে এডওয়ার্ডকে দিতে বলে, আর এই কারণেই এডওয়ার্ডের মন মুহূর্তের জন্য রাস্তা থেকে সরে যায়, আর অসাবধানতাবশত অ্যালিস দুর্ঘটনার শিকার হয়। গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়াতে ক্যারোলিন ঝামেলা এড়ানোর জন্য এডওয়ার্ডকে গাড়ি থেকে নামতে বারণ করে, কিন্তু এডওয়ার্ড একজন দায়িত্ববান পুরুষ ছিল। সে পালিয়ে না গিয়ে অ্যালিসকে সাহায্য করার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সেই সময় ফোনের সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, তাই বাইরে থেকে কাউকে সাহায্যের জন্য ডাকা সম্ভব হয়নি। এরপর এডওয়ার্ড আর অ্যালিস বাকিদের নিয়ে
সেই মটেলে এসে পৌঁছায়। আর এটা ছিল সেই দৃশ্য যা মুভির শুরুতে দেখানো হয়েছিল, যখন অ্যালিসকে নিয়ে তারা এই মটেলটাতে আসে। ল্যারি হঠাৎ করে আহত অ্যালিস এবং এদেরকে দেখে ভীষণ ঘাবড়ে যায়, এবং তার ঘাবড়ানোর পিছনেও একটা কারণ ছিল। সে ফোন করে সাহায্য ডাকার চেষ্টা করে, কিন্তু ভারী বৃষ্টির কারণে সেটাও কাজ করে না। ল্যারির মুখে শোনা যায় এই গ্রাম থেকে বের হওয়ার রাস্তা বন্যার জলে ডুবে গেছে। আধা ডুবে যাওয়া একটা গ্রামের মধ্যেই ঝড় বৃষ্টির রাতে এই মটেলের মধ্যে এরা। ল্যারি বলে, আমার কাছে একটা ঠিকানা আছে, সেটা হলো এই গ্রামেরই একটা হাসপাতাল। এডওয়ার্ড আর এক মুহূর্ত সময় নষ্ট করে না, ক্যারোলিনকে তার গাড়ি থেকে নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে একাই হাসপাতালের দিকে রওনা দেয়। অন্যদিকে নেভাডা, অর্থাৎ সেই পতিতা, সে যাত্রা করার সময় হঠাৎ দেখে তার সামনে সত্যিই কোনো রাস্তা নেই। রাস্তাটা ভেঙে গিয়ে পুরোটা বন্যার জলে ডুবে আছে। ঠিক সেই সময় তার গাড়িটাও খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর নেভাডা দেখে আরেকটা গাড়িও এদিক দিয়ে আসছে। এটা হলো সেই গাড়ি যেটা এডওয়ার্ড চালাচ্ছিল, কারণ এডওয়ার্ড হাসপাতালে যাচ্ছিল। নেভাডা গাড়িটা থামিয়ে অনুরোধ করে, দয়া করে আমাকে একটু গাড়িতে আশ্রয় দেবেন, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। এডওয়ার্ড এরকম একটা অন্ধকার জায়গায় একটা মেয়েকে অসহায় অবস্থায় দেখে সাহায্য করতে রাজি হয়, কিন্তু সে নিজেও আর হাসপাতালে যেতে পারে না, কারণ রাস্তাটা অনেকটাই ভেঙে এবং জলে ভরে গেছে। এডওয়ার্ড চিন্তায় পড়ে যায়, কারণ তার গাড়িটাও ওই জলের মধ্যে আটকে যায়। ঠিক তখনই দেখা যায় আরেকটা গাড়ি আসছে। এডওয়ার্ড তাড়াতাড়ি সে গাড়িটাকে থামিয়ে বলে, একজন মহিলা ভীষণভাবে আহত, দয়া করে আমাদেরকে মোটেলে নিয়ে চলো। গাড়ির ভেতরে ছিল একটা কাপল, গেনি এবং লৌ। এরপর চারজন মিলে সেই মোটেলে ফিরে আসে, কারণ টানা বৃষ্টির জন্য এখানকার সমস্ত রাস্তা বন্ধ। ল্যারি প্রত্যেককে আলাদা আলাদা ঘরের চাবি দিয়ে দেয়। কিছুক্ষণ পর ওই মোটেলটাতে একটা পুলিশ ভ্যান এসে দাঁড়ায়। পুলিশ অফিসার, যার নাম রডস, সেই ল্যারিকে বলে, আমার সাথে একজন কয়েদি আছে, আমি কয়েদি নিয়েই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু যা দেখতে পেলাম তোমাদের গ্রামের তো সব রাস্তা জলে ডুবে গেছে, তাই আজ রাতের জন্য আমার একটা ঘর দরকার। ঠিক এই সময় এডওয়ার্ডের সঙ্গেও তার দেখা হয়। এডওয়ার্ড তাকে পুরো দুর্ঘটনাটা জানায়, যে কিভাবে একজন আহত মহিলাকে এখানে নিয়ে আসা হয়েছে। এরপর ল্যারি তাদেরকে রুম নম্বর 10 দিয়ে দেয়। সেখানে রোডস তার কয়েদিটাকে বাথরুমের ভেতরে চেন দিয়ে আটকে রাখে এইভাবে। এরপর রোডস রুম নম্বর 4-এ গিয়ে আহত অ্যালিসকে দেখে। এডওয়ার্ড কোনোভাবে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। সে নিজের সাথে থাকা কিছু সরঞ্জাম দিয়ে অ্যালিসের গলার ক্ষতটা সেলাই করে দেয়। ঠিক এই সময় ক্যারোলিনের কাছে একটা ফোন কল আসে, কিন্তু অবাক ব্যাপার হলো এই মোটেলে কিন্তু কারো ফোনে নেটওয়ার্কই ছিল না। ফোন কোত্থেকে এলো, কি করলো? নিজের ঘর থেকে বেরিয়ে যায় অবাক হয়ে ক্যারোলিন। চারদিকে হালকা আলো, ঝড় বৃষ্টি, বাজ পড়ছে। বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছিল, এমন সময় হঠাৎ কেউ পেছন থেকে এসে ক্যারোলিনের উপর হামলা করে, বলা ভালো নৃশংসভাবে হামলা করে এবং তাকে মেরে ফেলে। কিন্তু কেন, কে, কি কারণে মারল ক্যারোলিনকে, সেটা কিছুতেই বোঝা যায় না। এডওয়ার্ডের ঘুম ভাঙে একটা অদ্ভুত শব্দে। সে লক্ষ্য করে শব্দটা আসছে মোটেলের কাপড় পরিষ্কার করার ঘর বা লন্ড্রি রুম থেকে। এডওয়ার্ড ধীরে ধীরে সেখানে গিয়ে ঢোকে এবং দেখে অনেকগুলো ওয়াশিং মেশিন একসাথে চলছে। অস্বাভাবিক লাগে ব্যাপারটা, কিন্তু পরের দৃশ্যটা সে যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। এডওয়ার্ড বুঝতে পারে অদ্ভুত শব্দটা নির্দিষ্ট একটা ওয়াশিং মেশিন থেকেই আসছে। তাড়াতাড়ি এগিয়ে যায় এবং ওয়াশিং মেশিনটা খুলে দেখে ভেতরে রয়েছে ক্যারোলিনের কাটা মাথা, বাকি বডিটা গায়েব। এডওয়ার্ড পুরোপুরি হতভম্ব হয়ে যায়। ঠিক সেই সময় সেখানে ল্যারি আর রোডস এসে পৌঁছায় এবং তখনই তারা জানতে পারে যে এডওয়ার্ডও একজন এক্স পুলিশ অফিসার। রোড লক্ষ্য করে ওয়াশিং মেশিনের ভেতরে ক্যারোলিনের মাথার পাশেই রুম নম্বর 10-এর একটা চাবি পড়ে আছে। রোডস অবাক হয়ে বলে, এই ঘরটা তো আমাকে দেওয়া হয়েছে, আমার ঘরের চাবি এখানে এলো কি করে? তখনই তারা তিনজন রুম নম্বর 10-এর দিকে ছুটে যায় আর গিয়ে দেখে কয়েদির হাতের চেন ভেঙে সেই কয়েদিটা বাথরুমের জানালা দিয়ে পালিয়ে গেছে। পরিস্থিতি আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় হয়ে ওঠে। দৃশ্য পাল্টায়। আদালতের দৃশ্য দেখানো হয়, যেটা মুভির প্রথমে দেখানো হয়েছিল। মালকমের ডাক্তার মল্লিক, আইনজীবী এবং বিচারকরা সবাই মাঝরাতে ম্যালকমের মামলাটা নিয়ে আবার আলোচনা শুরু করেছে। আবার দৃশ্য পাল্টায়। দৃশ্য মটেলে ফিরে আসে। এডওয়ার্ড সবাইকে একটা ঘরে জড়ো করে এবং বলে, আমি যে অভিনেত্রীকে আমার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম তাকে কেউ খুন করেছে। আর আমরা জানি যে রোডসের সঙ্গে যে কয়েদিটা এখানে এসেছিল, যাকে বাথরুমে বন্দি করে রাখা হয়েছিল, সেও পালিয়ে গেছে। তো খুব সম্ভবত পরিষ্কার এটা যে খুনটা সে করেছে এবং সে এখান থেকে পালিয়ে গেছে। এডওয়ার্ড আর রোডস দুজন মিলে পালিয়ে যাওয়া কয়েদিটাকে খুঁজতে বেরোয়।
এই সুযোগে হোটেলের মালিক ল্যারি চুপ করে ক্যারোলিনের ঘর থেকে তার টাকাগুলো চুরি করে নেয়। ক্যারোলিন তো মারা গেছে, তার টাকাগুলো ওখানেই ছিল। অন্যদিকে গিনিকে দেখা যায় সে খুব ভয় পেয়ে যায়। সে মোটেল ছেড়ে চলে যেতে চায় এবং এটা নিয়ে লও আর গিনির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ার এক পর্যায়ে গিনি লওকে বলে, তোমাকে আমি ভুল বলেছিলাম লও, আমি তোমার কারণে গর্ভবতী হইনি, আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য এটা বলেছিলাম। রুম নম্বর 6 এর মধ্যে তারা ঢুকে যায় এবং বাথরুমের দরজা বন্ধ করে দেয়। ফিরে আসছি আবার এই রোমহর্ষক ভিডিওতে। তার আগে বলে দিই, একেক্স নিয়ে এসেছে এক দারুণ সুযোগ, প্রতিফলনে আলাদা রাশি বিনামূল্যে। প্রথম মন্তব্যে থাকা একেক্সে নিবন্ধন করে 3 শতক রাশি জমা করলে উপহার বিভাগে গিয়ে প্রচার রাশি এসডি স্টোরি দিন এবং তাৎক্ষণিক লক্ষাধিক রাশি উপরি পাবেন। এছাড়াও রয়েছে 17 প্রো ম্যাক্স বিনামূল্যেে রাশি এবং বাইক ইত্যাদি। বাইরে থেকে ল বারবার চিৎকার করে বলে, দরজা খোলো, তোমাকে দরজা খুলতেই হবে। গিনি দরজা খোলে না। কিছুক্ষণ পর সবকিছু কেমন যেন শান্ত হয়ে যায়। গিনি ধীরে ধীরে বাথরুমের দরজা খুলে বাইরে আসে। ঠিক তখনই সে দেখে একটা ছায়ামূর্তি হাতে ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। গিনি চিৎকার করে ওঠে। কোনোভাবে সে বাথরুমের দরজা আটকে দেয় এবং বাথরুমের জানালা দিয়ে পালিয়ে বেরিয়ে আসে। ঠিক এই সময় এডওয়ার্ডের সঙ্গে তার দেখা হয়। এডওয়ার্ড আর বাকিরা দৌড়ে ঘরের ভেতরে ঢোকে, কিন্তু খুনি সেখানে নেই। শুধুমাত্র লওকে দেখা যায় এক কোণে রক্তাক্ত অবস্থায়, তার মৃতদেহটা পড়ে আছে। 2 নম্বর খুন, কেউ তাকে ছুরি দিয়ে খুন করেছে। ওদিকে দেখা যায় ওই কয়েদিকে, যে কয়েদিটা মোটেল থেকে পালিয়েছিল। অনেকটা দূর দৌড়ানোর পর সে একটা পুরনো বাড়ির মতো দেখতে পায়। সেখানে সে ঢুকে পড়ে, কিন্তু এখানে ঢুকে সে প্রচণ্ড চমকে যায়। অদ্ভুত ব্যাপার, যে মোটেল থেকে সে পালিয়েছিল এত দূর দৌড়লো, ঘুরে ফিরে আবার সেই মোটেলেই চলে এলো। কি করে সম্ভব? সে তো দৌড়চ্ছিল উল্টো দিকে, তাহলে এই মোটেলের ভেতরে আবার কি করে ফিরে আসলো? সে যখন ঘরের পর্দা সরিয়ে সামনে তাকায় তখন দেখতে পায় ঠিক সামনে মোটেলের সেই রুমটা যেখানে রোডস তাকে বন্দি করে রেখেছিল। ঠিক এই সময় রোডস আর এডওয়ার্ড সেখানে পৌঁছে যায়। তারা দুজন মিলে কয়েদিটাকে ধরে ফেলে এবং মেরে মেরে অজ্ঞান করে দেয়। কয়েদিকে তারা ভালো করে বাঁধে এবং ল্যারিকে বলে, তুমি এখানেই থাকো, একে পাহারা দাও। ল্যারি কোনোভাবেই একটা খুনির সঙ্গে একা ঘরে থাকতে চায় না, কিন্তু কোনো উপায় নেই। অন্যদিকে নেভাডা নিজের ঘরে ফিরে আসে এবং এই সময় এডওয়ার্ডও সেখানে আসে। নেভাডা এডওয়ার্ডকে জিজ্ঞেস করে, এডওয়ার্ড, তুমি তো বলছিলে তুমি পুলিশের চাকরি করতে, তা চাকরিটা ছেড়ে দিলে কেন? নাকি তোমাকে বের করে দেওয়া হয়েছিল? কি কারণে? এডওয়ার্ড নিজের কথা বলতে শুরু করে। সে বলে, চাকরিটা আমাকে দিন দিন মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছিল। এই চাকরিতে থাকার সময় আমি একদিন একটা মেয়ের ফোন পাই। মেয়েটার মানসিক অবস্থা খুব খারাপ ছিল। ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল মেয়েটা। আমি তাকে অনেক বাঁচানোর চেষ্টা করেও মেয়েটাকে বাঁচাতে পারিনি এবং এরপর আমি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ি। এই কারণে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কথা বলতে বলতে এডওয়ার্ডের একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। সে দেখে লোয়ের মৃতদেহর পাশে আরেকটা ঘরের চাবি পড়ে আছে, রুম নম্বর 9। এডওয়ার্ড তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে এবং রোডসকে চাবিটা দেখায়। ঠিক তখন এডওয়ার্ড লক্ষ্য করে যে ল্যারি ঘরের বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এডওয়ার্ড রেগে গিয়ে ল্যারিকে জিজ্ঞেস করে, আমি তো তোমাকে বলেছিলাম যে কয়েদিটাকে পাহাড়ে দিতে, তুমি বাইরে কেন ঘোরাঘুরি করছো? ল্যারি ঘাবড়ে যায়। সবাই মিলে ঘরের ভেতরে ঢুকে দেখে কয়েদির মুখে কেউ একটা বেসবল ব্যাট ঢুকিয়ে তাকে নৃশংসভাবে মেরে ফেলেছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর, সবাই অবাক হয়ে যায় এবং সন্দেহ গিয়ে পড়ে ল্যারির ওপরে, কারণ ল্যারি একমাত্রই ঘরে ছিল। ল্যারি চিৎকার করতে করতে বলে, আমি মারিনি, আমি কাউকে মারিনি, আমি তো শুধু ভয় পেয়ে বাইরে চলে গেছিলাম, কারণ এই খুনিটার সঙ্গে আমি এক ঘরে থাকতে চাইছিলাম না। এই সময় রোডস মৃতদেহর পাশ থেকে রুম নাম্বার 8-এর চাবিটা খুঁজে পায় আর তার সাথেই পায় ক্যারোলিনের ওয়ালেট। ল্যারি আরও বেশি ভয় পেয়ে যায়। সে স্বীকার করে, সে বলে, হ্যাঁ, ক্যারোলিন মারা যাওয়ার পর আমি তার টাকা চুরি করেছি, কিন্তু ক্যারোলিনকে আমি মারিনি। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে ল্যারির কথায় কারোই বিশ্বাস হচ্ছিল না। নিজেকে বাঁচাতে ল্যারি হঠাৎ করে নেভাডার গলায় ছুরি ধরে বলে, আমাকে কিছু করার চেষ্টা করলে এই পেশাটাকে আজকে এখানেই মেরে ফেলবো। নেভাডা তাকে জোরে ধাক্কা দেয়। দুজনেই ধাক্কা খেয়ে একটা বড় ফ্রিজের সঙ্গে আছড়ে পড়ে আর সেই ফ্রিজটার ভেতর থেকে একটা পুরনো জমে থাকা মৃতদেহ নেভাডার গায়ে পড়ে যায়। নেভাডা ভয়ে চিৎকার করে ওঠে। একটার পর একটা মৃতদেহ বেরিয়ে আসতে থাকে। ল্যারি দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে এবং মডেল থেকে পালানোর চেষ্টা করে। সে চিৎকার করতে থাকে, আমি খুন করিনি, আমি কাউকে মারিনি। ল্যারি প্রচণ্ড জোরে গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে জর্জ দেখতে পায় তার ছেলে টিমি মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছে। জর্জ দৌড়ে গিয়ে নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করে এবং তাড়াহুড়োর মধ্যে ল্যারির গাড়ির সামনে পড়ে যায়। ল্যারি সজোরে ধাক্কা মেরে ফেলে ওকে। মুহূর্তের মধ্যে সবাই স্তব্ধ হয়ে যায়। ল্যারিও গাড়ি থামিয়ে অবাক হয়ে ভাবতে থাকে, এটা কি হয়ে গেল?
দৃশ্য পাল্টায়। ওই আদালতের দৃশ্য দেখানো হয় যেখানে ম্যালকমের আইনজীবী বিচারককে ম্যালকমের ডায়েরি দেখিয়ে বলে, ম্যালকম 6 জনকে খুন করার আগেই ডায়েরিতে অনেক কিছু লিখেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই লেখাগুলো এক একটা পাতায় এক এক ধরনের হ্যান্ডরাইটিং, এক একটা লেখা স্টাইল এক এক রকম। কি করে হতে পারে? দেখে মনে হচ্ছিল একজন লোক এই লেখাগুলো লেখেনি, কিন্তু সবকিছুই তো ম্যালকমের লেখা। এরপর দেখা যায় আদালতের মধ্যে ম্যালকমকে হুইল চেয়ারে করে আনা হয়। বৃষ্টি তখনও পড়ছিল। দৃশ্য আবার মটেলে ফিরে আসে। ল্যারিকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়। ল্যারি বারবার বলতে থাকে, যেটা হলো সেটা একটা দুর্ঘটনা ছিল, আমি জর্জকে মারতে চাইনি। কিন্তু ল্যারির কথা কেউ কেনই বা বিশ্বাস করবে? যদি খুনই না করে তাহলে পালাচ্ছিল কেন? ইতিমধ্যে তার মটেলের ফ্রিজ থেকে আরেকটা মৃতদেহ পাওয়া গেছে, এবং এখানে এই মুভির আরেকটা টুইস্ট খোলে। ল্যারি নিজের কথা বলতে শুরু করে। সে বলে, আসলে এই মটেলটার মালিক আমি নই। আমি লাস ভেগাস শহরে ছিলাম, তখন আমি সবকিছু হারিয়ে ফেলি। আমার কাছে টাকা পয়সা ছিল না, কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। ঘুরতে ঘুরতে আমি ওই মটেলটাতেই এসেছিলাম। অফিসে ঢুকে দেখি ম্যানেজার নিজের ডেস্কে বসা আছে এবং মারা গেছে। এই মটেলের ম্যানেজার আমি নই, এবং এই মটেলটার ম্যানেজার যে ছিল তার নামও ছিল ল্যারি। আমি ওকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখি, এই আশায় যে হয়তো তার পরিবার বা পরিচিত কেউ তাকে খুঁজতে এখানে আসবে। কিন্তু বিশ্বাস করুন, কেউ আসেনি। এবং এরপর প্রচণ্ড বৃষ্টি নামে, ঝড় নামে, আমি এখান থেকে বেরোতে পারিনি। এবং তারপর হঠাৎ করে দেখি এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে এসেছেন, তার স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং তারপর থেকে আপনারা একে একে আসতে শুরু করেন, আর আমি আপনাদেরকে চুপচাপ ঘরের চাবি দিতে থাকি। আমি জানি আমি ভুল কাজ করেছি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি নিজেও এখানে ফেসে গেছি। রোডস তার কথা কিছুতেই বিশ্বাস করে না এবং ল্যারিকেই দোষী মনে করে। কিন্তু এডওয়ার্ড আর নেভাডা বুঝতে পারে এই ঘটনাগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো সত্যতা আছে, কারণ ঠিক 2 ঘন্টা আগেও ওই কয়েদিটাকে খুনি মনে হচ্ছিল। পরে দেখা যায় কয়েদি তো খুনি ছিল না, এখন আবার ল্যারিকে খুনি মনে হচ্ছে। কিন্তু ল্যারির কথা শুনে মনে হচ্ছে খুনটা ল্যারিও করেনি। গিনি বলে ওঠে, আমি দেখেছি এই জায়গাটার পাশে একটা সুনসান কবরস্থান আছে। আমার মনে হয় এই কবরস্থানের কারণে এসব হচ্ছে। হতে পারে খুনগুলো কোনো ভূত, প্রেত, পিশাচ বা কোনো অশরীরী করছে। রোডস এই কথাগুলো শুনে রেগে যায় এবং বলে চিৎকার করে, আমরা সবাই এখন থেকে একসাথেই থাকব। যদি কেউ এখান থেকে যাওয়ার চেষ্টা করে আমি তাকে গুলি করে মেরে দেব। আমিও দেখতে চাই খুনগুলো কে করছে, কেন করছে। সবাই এক জায়গায় চুপচাপ বসে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। বাইরে ঝড়ের প্রকোপ আরও বেড়ে যায়। গিনি বলে, আমি একটা মুভি দেখেছিলাম, সেখানে 10 জন অচেনা মানুষ এক জায়গায় আটকে পড়ে, তারা একে একে মারা যায় এবং শেষে জানা যায় সবাই কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত ছিল। আমাদের বেলা তো তাই হচ্ছে না তো? গিনির মুখে এই কথা শুনে সবাই একে অপরকে প্রশ্ন করতে শুরু করে, যেমন কে কোথায় যাচ্ছিল, কার বাড়ি কোথায়, কেন যাচ্ছিল। ল্যারি প্রথমে বলে, আমি ফ্লোরিডাতে জন্মেছি। এই কথা শুনে নেভাডা বলে, আমিও তো ফ্লোরিডা শহরেই জন্মেছি, ওখানে কমলা লেবুর চাষ হয়। নেভাডা আরও বলে, আমি ইন্টারনেটে একটা কমলা লেবুর বাগানের খোঁজ পেয়েছিলাম, বাগানটা ভালো, আমি সেই কমলা লেবুর বাগানটা কেনার জন্য যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে রোডস আর এডওয়ার্ড লক্ষ্য করে যে অ্যালিস মারা গেছে। তারা তার বিছানার ঠিক পাশে রুম নাম্বার 6-এর চাবিটা খুঁজে পায়। এডওয়ার্ড চমকে ওঠে, কারণ অ্যালিস তো দুর্ঘটনায় আহত ছিল, তার গলায় সেলাইও পড়েছিল। তাহলে তার পাশে 6 নম্বর ঘরের চাবিটা কে রেখে গেল? আর রুম নম্বর 7-এর চাবিটাই বা কোথায়? এডওয়ার্ড ঘর থেকে বেরিয়ে সেই গাড়িটার দিকে যায় যেটা ল্যারি চালাতে গিয়ে জর্জকে ধাক্কা মেরেছিল। সে দেখে জর্জের মৃতদেহের পাশেই রুম নম্বর 7-এর চাবিটা পড়ে আছে। এর মানে হলো ল্যারি এই খুনগুলো করেনি, কারণ জর্জের সঙ্গে দুর্ঘটনাটা সবার চোখের সামনেই ঘটেছিল। সেখানে ল্যারিকে কখনোই জর্জের পাশে তার রুম নম্বরের চাবি রাখতে তো দেখা যায়নি। সে ধাক্কা মেরেছিল গাড়ি দিয়ে এবং তারপর ল্যারিকে এনে বেঁধে রাখা হয়। এডওয়ার্ডেরও মনের মধ্যে কিছু একটা সন্দেহ দেখা দেয়। সে বলে, আমারও মনে হয় এই জায়গাটাতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে নেভাডাকে বলে, তুমি গিনি আর টাম্মিকে নিয়ে গাড়িতে করে এখান থেকে চলে যাও। রাস্তায় শুধুমাত্র গাড়ি চালাতে থাকবে, রাস্তায় কোথাও দাঁড়াবে না। মুখে বলা তো সহজ, কিন্তু এই গ্রাম থেকে বেরোবে কি করে? বন্যায় তো রাস্তা ডুবে গেছে। গিনি টামিকে নিয়ে মোটেলের বাইরে দৌড়তে শুরু করে। ঠিক তখনই বাইরে গাড়িটাতে হঠাৎ আগুন ধরে যায়। রোড তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির ভেতরে কাউকেই পাওয়া যায় না। ভীষণ অবাক ব্যাপার, গিনি আর টিম্মি যদি আগুনেই পুড়ে যায় তাহলে তাদের দুজনের শরীরের কিছু অংশ তো পাওয়া যাবে ওখানে। কোথায়? দুটো মৃতদেহ গায়েব। এডওয়ার্ড, রোডস, নেভাডা, ল্যারি কিছুই বুঝে উঠতে পারে না। তারা দেখে যে কয়েদিকে বেঁধে রেখে খুন করা হয়েছিল সেই কয়েদিটার দেহটাও নেই, আর চেয়ার সেটাও নেই।
এমনকি লোয়ের মৃতদেহ, ক্যারোলিনের কাটা মাথা, এলিসের দেহ সবকিছু উধাও, কোনো চিহ্নই নেই। নেভাডা কাঁদতে কাঁদতে বলে, আমি 10 তারিখে 30 বছরে পা দেব, আমি শুধু নিজের বাড়ি যেতে চেয়েছিলাম। ল্যারি বলে, আরে 10 তারিখ তো আমারও জন্মদিন। একথা শুনে রোডস আর এডওয়ার্ডও জানায় তাদের জন্মদিনও নাকি ঠিক একই ডেটে, 10ই মে। মানে তারা সবাই সবার অচেনা হলেও সবার জন্মদিন কিন্তু এক, এবং এই জন্মদিনের মাধ্যমেই তারা একে অপরের সঙ্গে যুক্ত। ঠিক কিছুক্ষণ পর তারা যে ঘরে ছিল সেই ঘরের ওপরে ভীষণ বজ্রপাত পড়ে, ছাদটা ফেটে যায়, মোটেলের সব আলো নিভে যায়। এই সুনসান গ্রাম, চারদিকে নিশুতি অন্ধকার, ঝড় বৃষ্টি প্রচণ্ড, আর গ্রামের রাস্তা বন্যার জলে ডোবা। এই সময় এই মোটেলের মধ্যে এই কয়েকটা মানুষ অন্ধকারের মধ্যে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, ঝড় বৃষ্টি আরও ভয়ঙ্কর। এদিকে এডওয়ার্ড সবার একই জন্মদিন দেখে চিন্তায় পড়ে যায়। তার মাথার ভেতরে হঠাৎ করে সেই কবিতাটা ঘুরতে শুরু করে, যে কবিতাটা ওই সিরিয়াল কিলার অর্থাৎ আদালতে যার বিচার চলছে ম্যালকম বলতো। কবিতাটা ছিল, আমি সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, তখন একটা লোকের সাথে দেখা হলো, যে সেখানে উপস্থিতি ছিল না, সে আজও ছিল না, আশা করি সে একদিন চলে যাবে। কবিতাটা এডওয়ার্ড নিজের মনে মনে উচ্চারণ করার সাথে সাথে কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পায়। মানুষগুলো বলছিল, তুমি কে? আমরা কার সাথে কথা বলছি? এই কবিতাটা তুমি কি করে জানলে? হঠাৎ করেই কাহিনীর পুরো প্লটই চেঞ্জ হয়ে যায়। দেখা যায় এডওয়ার্ড নিজেকে মটেলের মধ্যে পায় না, সে পায় নিজেকে আদালতে, যেখানে ডক্টর মল্লিক ম্যালকমের সঙ্গে কথা বলছিল। এবং এই প্রশ্নগুলো ডক্টর মল্লিক এডওয়ার্ডকে জিজ্ঞেস করছিল। এবং এডওয়ার্ড আর কেউ নয়, বরং এডওয়ার্ড ম্যালকমই ছিল। ম্যালকমই এই খুনগুলো করেছিল। ম্যালকমের মাথার কল্পনা ছিল শুধুমাত্র এই চরিত্রগুলো, যেমন নেভাডা, পুলিশ অফিসার রোডস, এডওয়ার্ড, গেনি, টেমি, এই সমস্ত চরিত্র ম্যালকমের মাথার ভেতরে ছিল। ম্যালকম আসলে একজন মানসিক রোগী, তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামে একটা রোগ আছে। কি এই রোগ? এই রোগ হলে কোনো একটা মানুষ নিজের বাস্তব জ্ঞান হারায় এবং নিজের ব্রেনের ভেতরেই আলাদা আলাদা ক্যারেক্টারের জন্ম দেয়। যেমন ধরে নাও, আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার এবং আমার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। মুহূর্তের মধ্যে আমি নিজেকে পুলিশ অফিসার ভেবে আমি পুলিশ অফিসারের মতো আচরণ করা শুরু করলাম। মুহূর্তের মধ্যে আমি নিজেকে ডাক্তার ভেবে নিলাম, নিজের মুহূর্তের মধ্যে আমি নিজেকে চোর ভেবে নিলাম। এইভাবে আমি ব্রেনের ভেতরে একটা একটা করে চরিত্র জন্ম দিচ্ছি এবং সেই চরিত্রদের মতো করেই ব্যবহার করতে শুরু করছি। সেই চরিত্রদের মতো করে গলার স্বর বদলে যাচ্ছে। একইভাবে ওই যে অনেকগুলো লেখা পাওয়া গেছিল ডায়েরির মধ্যে, যখন যখন ম্যালকমের ভেতরে যে যে চরিত্র আসতো, সে নিজেকে যে যে চরিত্র বলে মনে করত, সেই চরিত্র অনুযায়ী তার হাতের লেখাও পাল্টে যেত, তার লেখা স্টাইলও পাল্টে যেত। ডক্টর মল্লিক তাকে জিজ্ঞেস করে, ম্যালকম, তুমি কালকে অ্যাপয়েন্টমেন্টে আসোনি কেন? তোমার তো কালকে আসার কথা ছিল, কোথায় ছিলে? এডওয়ার্ড মানে আসল ম্যালকম বলে, আমি অভিনেত্রী ক্যারোলিনকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলাম, কিন্তু বন্যার জলে এবং ঝড়ের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা একটা মোটেলে আশ্রয় নিই, সেখানে একে একে করে লোক মারা যেতে শুরু করে আর মৃতদেহগুলো উধাও হয়ে যাচ্ছিল। ডক্টর মালিক শান্তভাবে ম্যালকমের ছবি দেখিয়ে বলে, একে চেনো? এর নাম হলো ম্যালকম। 4 বছর আগে 6 জন মানুষকে খুন করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আসলে কোনো শিশু যদি ছোটবেলায় ভয়ঙ্কর কোনো ট্রমার মধ্যে দিয়ে যায়, তাহলে তার মানসিক স্বাস্থ্যে বড় ক্ষতি হতে পারে। তার মধ্যে একাধিক আলাদা ব্যক্তিত্ব চলে আসে, যেগুলো তার মধ্যে বিভিন্ন পার্সোনালিটি তৈরি করে। ম্যালকমের সঙ্গে ঠিক একই জিনিস হয়েছে। এসব শুনে ম্যালকমের ভেতরে থাকা এডওয়ার্ডের পার্সোনালিটি হতভম্ব হয়ে তাকে জিজ্ঞেস করে, আমাকে এসব কেন বলছো? এসব তো ম্যালকম করেছিল, 6টা খুন তো ম্যালকম করেছে, আমি তো ইন্সপেক্টর এডওয়ার্ড। ডক্টর মালিক বলে, তুমিই ম্যালকম, তুমি এডওয়ার্ড। এডওয়ার্ড তোমারই একটা পার্সোনালিটি। মালিক তাকে আয়না দেখায়। এডওয়ার্ড দেখে সত্যিই তো তাকে দেখতে এডওয়ার্ডের মতো নয়, তাকে দেখতে ম্যালকমের মতো। এডওয়ার্ড চিৎকার করে ওঠে, সে বলে, আমি কেন তোমাদের হাতে বন্দি? তোমরা কারা? মোটেলে সবাই কোথায়? ওই অফিসার রোডস ছিল, ও কোথায়? ডক্টর মল্লিক শান্তভাবে উত্তর দেয়, বাস্তবে ওরা কেউ নেই, তুমি নিজের মাথার ভিতরে বানিয়েছ ওদের। এমনকি তুমি ওই চরিত্রগুলোর নাম বিভিন্ন জায়গার নাম থেকে দিয়েছ। ভেবে দেখো, টিমি একটা জায়গার নাম, নেভাডা একটা শহরের নাম, রোডস একটা জায়গার নাম, এবং সবার জন্মদিনও তুমি একই রেখেছ। 4 বছর আগে তুমি ভয়ঙ্করভাবে খুন করেছিলে এবং তার বিচার স্বরূপ কয়েক ঘন্টার মধ্যে তোমার ফাঁসি হবে। এখন তোমাকে বিচারকের সামনে প্রমাণ করতে হবে যে খুনটা তুমি করনি, তোমার মানসিক রোগের ফলে তোমার ভেতরে থাকা যে ব্যক্তিত্ব আছে সে তোমাকে খুনটা করতে বাধ্য করেছিল।
কারণ তুমি যখন অন্য পার্সোনালিটিতে চলে যাও তখন তোমার শরীর আর মনের মধ্যে নিয়ন্ত্রণ থাকে না। আমি তোমার মধ্যে যতগুলো ব্যক্তিত্ব আছে সবগুলো ব্যক্তিত্বকে এক জায়গায় এনেছি, সবগুলো পার্সোনালিটিকে, এবং তোমার মনে একটা গল্প বানাতে সাহায্য করেছি। তুমি তোমার কাল্পনিক জগতে তোমার নিজেরই মনের ভিতরে থাকা বিভিন্ন চরিত্রদেরকে নিয়ে একটা ঘটনা বানাবে এবং সেই ঘটনায় তুমি নিজের সমস্ত চরিত্রকে মেরে ফেলবে। এবং তুমি যখন নিজের সমস্ত চরিত্রগুলোকে মেরে ফেলতে পারবে তখনই তোমার মধ্যে থেকেই মানসিক রোগটা চলে যাবে, আর কোনো পার্সোনালিটি তোমার মধ্যে আসবে না। তোমাকে তখন নির্দোষ মানা হবে। কথাগুলো বলতে বলতেই ম্যালকমের শরীরে আবার এডওয়ার্ডের ব্যক্তিত্ব ভর করে। সে নিজেকে আবার মোটেলে ফিরে আসতে দেখে। মোটেলে তখন রোডস আলো ঠিক করার চেষ্টা করছিল। নেভাডা সামনে থাকা পুলিশের গাড়িটা থেকে একটা টর্চ খুঁজে পায়। হঠাৎ করে সে গাড়ির ভেতর থেকে দুজন কয়েদি তথ্যের কাগজ পায়। একজন কয়েদি যাকে রোডস নিয়ে এসেছিল। আর অবাক ব্যাপার, তৃতীয় কয়েদির ছবি দেখে নেভাডা অবাক হয়ে যায়, কারণ দ্বিতীয় কয়েদি আর কেউ নয়, রোডস নিজেই ছিল। মানে এতক্ষণ ধরে রোডস যে পুলিশ হওয়ার অভিনয় করছিল আসলে সেটা কোনো সত্যিকারের পুলিশ অফিসার ছিল না। একজন পুলিশ অফিসার রোডস এবং তার সাথে আরেকটা কয়েদিকে নিয়ে কোথাও যাচ্ছিল। মাঝপথে রোডস হঠাৎ পুলিশটার উপরে হামলা করে তাকে মেরে ফেলে এবং দুজনে মিলে গাড়ি করে পালাতে থাকে। কিন্তু ভয়ঙ্কর ঝড়ের জন্য আর এগোতে পারে না। বাধ্য হয়ে ওই মোটেলে আশ্রয় নিতে আসে। নিজে পুলিশ সাজে এবং তার সহযোগীকে কয়েদি বানায়। নেভাডা ভয়ে ভয়ে গাড়ির ডিক্কি খুলে দেখে সেখানে আসল পুলিশ অফিসারকে বন্দি করে রাখা হয়েছে। দৃশ্যটা দেখে নেভাডা বুঝে যায় যে যতগুলো খুন হয়েছে সবগুলো রোডসই করেছে। নেভাডা খবরটা ল্যারি এবং এডওয়ার্ডকে জানানোর জন্য দৌড়য়, কিন্তু রোডস তার উপর হামলা করে। ল্যারি নেভাডাকে বাঁচাতে যায়, কিন্তু রোডস গুলি করে ল্যারি মারা যায়। অর্থাৎ ম্যালকমের দিমাগের ভেতর থেকে আরেকটা চরিত্র মারা গেল। এই সুযোগে নেভাডা পালিয়ে যায়, এডওয়ার্ডের কাছে পৌঁছে যায়। এডওয়ার্ডকে সেই মুখ ফুটে কিছু বলতেও পারছিল না, এতটাই আতঙ্কগ্রস্ত। এডওয়ার্ড বুঝে যায় আসল খুনিটা কে। সে বন্দুক নিয়ে রোডসকে মারতে যায়। দুজনের মধ্যে গোলাগুলি চলতে শুরু করে। শেষ পর্যন্ত রোডস গুলি খেয়ে মারা যায় আর এডওয়ার্ডও গুলি খেয়ে আহত হয়ে পড়ে। রোডস মারা যায়, অর্থাৎ আরেকটা চরিত্র ম্যালকমের মাথা থেকে বেরিয়ে যায়। নেভাডা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু এডওয়ার্ড বলে, আমি তোমাকে কমলা লেবুর বাগানে দেখেছিলাম, আমার এখনো মনে পড়ে। এই কথা বলে এডওয়ার্ড মারা যায়। ধীরে ধীরে ভোর হতে শুরু করে। নেভাডা গাড়ি করে মটেল ছেড়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। এবার দেখা যায় ম্যালকমের মন এবং কল্পনাতে নেভাডা পার্সোনালিটি বেঁচে আছে, কারণ বাকি যতগুলো পার্সোনালিটি ছিল সবগুলো তো মারা গেছে। ডক্টর মালিক আদালতে বলে, আজ আমরা দেখেছি একটা মানুষের ভেতরে 10টা ব্যক্তিত্ব ছিল। তার মধ্যে একজন ছিল খুনি, সে ছিল রোডস, আর তাকেও মেরে ফেলেছে সে। মানে এখন ম্যালকমের ভেতরে আর কোনো খুনির ব্যক্তিত্ব নেই। তাহলে কি তাকে ফাঁসির সাজা দেওয়া উচিত? আদালত শেষ পর্যন্ত অনেক ভাবনা চিন্তার পর রায় দেয় যে ম্যালকমকে ফাঁসি না দিয়ে কোনো পাগলা গারদে রাখা হবে, তার চিকিৎসা চলবে। এরপর ডক্টর মালিক নিজের দায়িত্বে গাড়িতে করে ম্যালকমকে পাগলা গারদের দিকে নিয়ে যেতে শুরু করে। এই সময় ম্যালকম নিজের কল্পনার জগতে ডুবে থাকে এবং এখানে আসে আসল টুইস্ট। ম্যালকম হঠাৎ করে কিছু বিড়বিড় করতে করতে কাল্পনিক জগতে ফিরে যায়। নেভাডার চরিত্রটা এখনও তার মধ্যে বেঁচে ছিল। নেভাডা নিজের বাগানে কমলালেবুর চাষ করছে। নেভাডা মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ দেখে রুম নম্বর 1-এর চাবি। সে অবাক হয়ে ভাবে, এই কমলালেবুর বাগানের মধ্যে চাবিটা কি করে এলো? তখনই সে পিছনে ফিরে তাকায়। একজন খুনি খুরপি হাতে দাঁড়িয়ে আছে, আর এই খুনিটা অন্য কেউ নয়, সেই ছোট্ট ছেলে টেমি। টেমি আসলে ক্যারোলিনের গলা কেটে মেরেছিল। সেই মটেলে সবাইকে একে একে খুন করছিল কোনো না কোনোভাবে। এমনকি সে ইচ্ছে করে নিজের মায়ের শ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলেছিল। সেই গাড়িতে আগুন লাগিয়ে গিনিকে মেরে ফেলেছিল এবং তারপর সবার চোখের আড়ালে উধাও হয়ে গেছিল। সে মরেনি, সে ম্যালকমের দিমাগের মধ্যে এখনো বেঁচে আছে। এবং শেষে টিমি খুরপি দিয়ে নেভাডাকেও ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এর মানে দাঁড়ালো ম্যালকমের মনের ভেতরে যতগুলো চরিত্র ছিল, যতগুলো চরিত্রে সে জন্ম দিয়েছিল, সে সমস্ত চরিত্রকে সে খুন করেছে। শুধুমাত্র ওই বাচ্চা ছেলে টিমিটার চরিত্র এখনো বেঁচে আছে। আর এটাই সবথেকে ভয়ঙ্কর চরিত্র, এটাই ছিল আসল খুনি। এবং বাস্তব জগতে দেখা যায় টিমির ব্যক্তিত্ব ধীরে ধীরে ম্যালকমের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে নিয়েছে। ম্যালকম কেমন যেন বিড়বিড় করতে থাকে আর ডাক্তারকে বলে, ডাক্তারবাবু, একবার এই খাঁচাটা একটু খোলো না। ম্যালকম সেই খাঁচাটা খোলার সাথে সাথে ম্যালকমের ভেতরে থাকা টিমির ব্যক্তিত্ব নিজের হাত কড়াটা দিয়ে ডাক্তার মালিককে শ্বাসরোধ করে খুন করে ফেলে এবং গাড়িটা রাস্তার মধ্যেই থেমে যায়। ভয়ঙ্কর মানসিক রোগী ম্যালকম এবং তার দিমাগের ভেতরে থাকা টিমি এখন আবার মুক্ত। এবং এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আইডেন্টিটি অর্থাৎ পরিচয়।
এই কাহিনীতে দেখা যায় ম্যালকম নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছে আসল, এবং তার মনের ভেতরে 10 থেকে 12খানা আলাদা আলাদা পরিচয় আছে, যার কারণে এই মুভিটার নাম আইডেন্টিটি। এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। সাবস্ক্রাইব করতে বলছি না। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। এটা এক্সপ্লেন করতে করতে মাথায় একটা প্রশ্ন এলো, যখন কেউ যদি কোনো মেয়ের চরিত্রকে কল্পনাই করতে পারে, তাহলে আর প্রেমিকার কি দরকার? এটা আমিও চেষ্টা করে দেখব। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন বাই। আর চরিত্র থেকে সামনে থাকো রে বাবা।